জুলাই সনদের বিপক্ষে সবচেয়ে ডিস্টার্বিং আর্গুমেন্ট করতেছে তারা। সালাউদ্দিন আহমেদ সংবিধান সংবিধান সংবিধান, ওনারে আওয়ামী লীগ কী করছে, উনি বিএনপির একজন হাই প্রোফাইল পলিটিশিয়ান, ওনারে ধরে নিয়ে তোমার ইন্ডিয়ায় পাঠাই দিচ্ছে। ইন্ডিয়ায় পাঠায় দেওয়ার পর ইন্ডিয়া থেকে আর উনি আসতে পারে নাই। বাংলাদেশের হাইকোর্ট সুপ্রিম কোর্টের কোনো বিচারপতি কি তোমার কনস্টিটিউশন অনুযায়ী ওনারে ফিরে আনছে, ওনার মানবিক অধিকার দিচ্ছে? বিএনপি বহুদিন নির্বাচন করছে না, এবং তারপর এখন নির্বাচনের মধ্যে দিয়ে তো সে ক্ষমতায় আসছে। আচ্ছা, নির্বাচনের মধ্যে তো ক্ষমতা আসছে, সে সিটি কর্পোরেশনে কি করলো? সিটি কর্পোরেশনে প্রশাসক বসাইছে। জেলা পরিষদে কি বসাইছে? প্রশাসক বসাইছে। তো ভাই তুমি যদি নির্বাচনই পছন্দ করবা তাহলে এদেরকে বসালে কেন? তারেক রহমানের একটা পজিটিভ অ্যাপ্রোচ আছে, যেমন ভেরি স্পেসিফিকলি আমি যদি বলি, উনি প্রাইম মিনিস্টার হওয়ার পরে বিরোধী দলের নেতার সাথে দেখা করছেন, জামাতের আমিরের সাথে, তারপর হচ্ছে এনসিপির নাহিদ ইসলামের সাথে উনি দেখা করছেন, উনি নিজে গিয়ে দেখা করছেন। তো আমার বোধ হয় যে বাংলাদেশের পলিটিক্যাল কালচারের দিক থেকে এটা অনেক বড় উদ্যোগ। তো বিএনপি যদি জুলাই সনদের পুরাপুরি বাদ দেয়া, জুলাই সনদের সাথে বিট্রে কইরা, কোনো প্রকার পরিবর্তন না কইরা এই রাস্তায় যদি হাঁটে, দেন ইউ হ্যাভ জাস্ট অনলি ওয়ান পাথ। তোমার এটা বলতে হবে যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যদি তোমার কোনো রাজনীতির স্বপ্ন এবং আকাঙ্ক্ষা থাকে, তোমার রাজনীতি বিএনপি করে দিব না, তোমার রাজনীতি তোমার করতে হইব, এবং তোমার এই রাজনীতিরে পপুলার করতে হইব, তোমার এই রাজনীতিরে ভোটে জিততে হবে, এবং ভোটে জিততে আইসা তোমার সরকারে আইসা সব কিছু পরিবর্তন করে দেশের ডেভেলপমেন্ট করতে হইব। ওকে গালিব ভাই, সো আমরা তো ঠিক একটা লম্বা ব্রেক নিলাম, মাঝখানে রোজা গেল, ঈদ গেল, ঈদ মোবারক সবাই রে। ঈদ মোবারক সবাইকে, ঈদ মোবারক। হ্যাঁ, রোজা, ঈদ, একটা লম্বা ব্রেক হইলো আমাদের। বাট এর মধ্যে তো আসলে অনেক কিছু ঘটে গেছে। বাংলাদেশে একটা নির্বাচন, অনেক বছর পর একটা কম্পিটিটিভ এবং আমিডামি নির্বাচন না, একটা রিয়েল নির্বাচন হয়েছে। আমরা বোধহয় এর আগে নির্বাচন নিয়ে আলাপ করছি, নির্বাচন নিয়ে আমরা আলাপ করছি, নির্বাচন নিয়ে আমাদের গভর্নমেন্ট ফর্ম হয়েছে, গভর্নমেন্ট ফর্ম হয়েছে, তোমার সংবিধান অনুযায়ী সরকার চলতেছে। হ্যাঁ, সংবিধান অনুযায়ী সরকার চলতেছে। তো যাই হোক, তো দিস ইজ, এবং ইন্টারন্যাশনালি অনেক কিছু ঘটছে। যে আমাদের ফোকাস তো আজকে সেটা না। ইন্টারন্যাশনালি আমরা জানি যে একটা যুদ্ধ হচ্ছে ইরানে। তো হয়তো আমরা এটা নিয়ে চিন্তা করব পরে কোনো একটা এপিসোড করা যায় কিনা। বাট আজকে আমাদের ফোকাস হচ্ছে যে বিএনপি যে সরকার গঠন করলো, বিএনপির পারফরমেন্স এই কয়দিনে, প্রায় অলমোস্ট 1.5 মাসের মতো হইল বিএনপি সরকার গঠন করছে, তারেক রহমান প্রাইম মিনিস্টার। 1.5 মাস, যদিও একটা আমি নোট দিয়ে রাখতে চাই এখানে, যে 1.5 মাস যদিও ইজ নট এ গুড টাইম ফ্রেম টু মেজার পারফরমেন্স, বাট আমরা কিছু আর্লি অ্যাকশন বা ডিসিশন নিয়ে হয়তো আমরা ডিসিশনটাকে হয়তো আমরা কিছু সাইন্স সিম্পটম দেখে এক্স্যাক্টলি ধারণা করতে পারবো, কিন্তু গভর্নমেন্টকে এভালুয়েট করার মতো জায়গায় আমরা এখনো যাই না, এভালুয়েট করার মতো জায়গায় যাই, বাট এক্স্যাক্টলি তো আর্লি সাইন্স বা সিমটমস আমরা যা দেখতেছি, বা মেজর কিছু অ্যাপয়েন্টমেন্ট হয়েছে যেগুলা বেসিক্যালি একটা টোন সেট করে দিছে এই গভর্নমেন্টের, যে গভর্নমেন্টটা বা বিএনপি গভর্নমেন্ট বা তারেক রহমান আসলে কীভাবে দেশ চালাবে। তো ওই জিনিসগুলো নিয়ে হয়তো আমরা আলাপ করবো আর কি। তো প্রথম যেটা আমরা হয়তো শুরু করতে পারি, যে বিএনপি গভর্নমেন্টকে আপনি যতটুকু দেখলেন এই অলমোস্ট 1.5 মাসে, ঠিক পজিটিভ দিয়ে আমরা শুরু করি। বিএনপি গভর্নমেন্টের পজিটিভ কোন জিনিসটা আপনি হাইলাইট করবেন? এটা যে স্টেজে আমরা এখন আসছি, এই স্টেজে এভালুয়েট করা খুব কঠিন। তার কারণ হলো বিএনপি খুবই একটা আর্লি পিরিয়ডে আছে, যেখানে সে অনেক দিন পর ক্ষমতায় আসছে এবং সব কিছু দেখতেছে, একটু একটু করে গ্রিপ শক্ত করতেছে, বিভিন্ন জায়গায় নিজেদের লোকজন বসাইতেছে, ধরো সেনাবাহিনীতে, তারপর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনে, পুলিশে, যাতে করে এভরিথিং তার নিজের কন্ট্রোলে মনে হয় আর কি। তো এই ফেজের মধ্যে আছে। তো এই ফেজটা যাওয়ার পরে যখন সে কিছুটা একটু নর্মাল হয়ে উঠবে, এটার সাথে তোমার এক ধরনের অ্যাডজাস্ট করা, ক্ষমতার সাথে অভ্যস্ততা অনেক বছর হবে, 17 বছর পর, হ্যাঁ লম্বা সময়ের পরে এই অভ্যস্ততাটা তৈরি হইলে পরে তখন আমরা আসলে মানে রিয়েল ইম্প্যাক্টটা বুঝতে পারবো যে বিএনপির ট্র্যাজেক্টরিটা কোন দিকে যাবে। তো তারপরও যদি আমি মানে ইমিডিয়েট যেই কাজগুলো হয়েছে কটাকে যদি আমরা দেখি, তাহলে পজিটিভ নোটের মধ্যে আমি প্রথমে বলবো যে তারেক রহমানের একটা পজিটিভ অ্যাপ্রোচ আছে। যেমন ভেরি স্পেসিফিকলি আমি যদি বলি, উনি প্রাইম মিনিস্টার হওয়ার পরে বিরোধী দলের নেতার সাথে দেখা করছেন, জামাতের আমিরের সাথে, তারপর হচ্ছে এনসিপির নাহিদ ইসলামের সাথে উনি দেখা করছেন, এবং উনি নিজে গিয়ে দেখা করছেন। তো আমার বোধ হয় যে বাংলাদেশের পলিটিক্যাল কালচারের দিক থেকে এটা অনেক বড় উদ্যোগ, এবং বিশেষ করে যখন সরকার দল বা প্রাইম মিনিস্টারের দিক থেকে এই উদ্যোগটা নেওয়া হয়, সেটাকে মানে ইন এনি কন্ডিশন আনকন্ডিশনালি অ্যাপ্রিসিয়েট করার মতো একটা উদ্যোগ। তো এটাকে আমি খুব হাইলি রেট করব যদি আমি তারেক রহমানের জায়গা থেকে দেখি। সেকেন্ড যে জায়গাটাতে পজিটিভ বলবো, সেটা হলো যে নির্বাচনের সময় ওনাদের অনেকগুলো দলীয় প্রতিশ্রুতি ছিল। যেমন ধরো ফ্যামিলি কার্ড, এটা একটা ভাইটাল তাদের প্রমিস ছিল জনগণের কাছে। তারপর কৃষক কার্ড, এটা একটা প্রমিস ছিল।
খাল কাটা কর্মসূচি, যদি এটা আসলে আদৌ কোনো কামের জিনিস কিনা এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে যে তুমি এখন খাল কাটা কী লাভ হইব, কোথায় কাটতেছো, কেন কাটতেছো, দ্যাটস এ ভেরি বিগ কোশ্চেন। কিন্তু এটা তাদের নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে ছিল, এবং যেই নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে যেটা যেটা ছিল সেটাকে তারা মোটামুটি শুরু করছে, অ্যাটলিস্ট ধরো উদ্বোধন করা, ছোট আকারে একটা স্মল স্কেলে করা। তো এই যে ধরে ধরে তার নির্বাচনী প্রতিশ্রুতিটা মানে তোমার এক্সিকিউট করার জন্য আগাইছে, এটাকেও আমি অ্যাপ্রিসিয়েট করব। থার্ড আরেকটা জিনিস আমি অ্যাপ্রিসিয়েট করব, সেটা হলো সে তার ওন পার্টির মধ্যে লোকদেরকে তোমার এক ধরনের অ্যাকোমোডেশন করার চেষ্টা করছে। যেমন তুমি ধরো এর আগে ওই যে ১-১১ সময় যারা বিএনপি থেকে চলে গেছে, যাদের সাথে বিএনপির লিডারশিপের ঝামেলা হয়েছে, বা এর আগের ১-২টা নির্বাচনে বিএনপি যাদেরকে হাই প্রোফাইল কিন্তু মনোনয়ন দেয় নাই, তাদের অনেককে কিন্তু তুমি আবার বিএনপির মধ্যে তারা আনতেছে। আবার হাই প্রোফাইল অনেকে বাদও গেছে এখনকার সময়, তো বড় পার্টি, এটা কেউ আসবে কেউ যাবে, কিন্তু অনেকগুলো জায়গায় আমরা মোটামুটি দিই। ধরো যে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনকে কিন্তু আগেরবার মনোনয়ন দেয় নাই, এবার তারা মনোনয়নও দিচ্ছে, মন্ত্রীও বানাইছে, তাই না? এরপর তোমার পার্লামেন্টারি স্পিকার হইল হাফিজ, উনিও তো সংস্কারপন্থী টাইপের ছিল, একসময় তার সাথে ঝামেলা ছিল। তো এই যে কিছুটা দলের মধ্যে অ্যাকোমোডেটিভ হওয়া এবং মানে দলের সবাইকে সাথে নিয়ে কাজ করার একটু চেষ্টা করা, আমার বোধহয় এইটা পার্টির মধ্যে আছে, তারেক রহমানের এখনকার যে লিডারশিপ। তো এটাকেও আমি কিছুটা পজিটিভলি অ্যাপ্রিসিয়েট করব। তো এই জায়গাটা হলো তোমার পজিটিভ জায়গা। কিন্তু এখন নেগেটিভ জায়গা যদি যাই, নেগেটিভের আগে আপনার ধরেন ৩ নম্বর, আপনার যে ৩ নম্বরটা আপনি বলছেন যে হ্যাঁ সবাইকে নিয়ে বিএনপি চলার চেষ্টা করতেছে, সেটা তো তার উইদিন পার্টি। সো সেটা ধরেন অ্যাজ এ মানে বিএনপি বিএনপি এখন গভর্নমেন্ট, তারেক রহমান আমরা প্রাইম মিনিস্টার, তো সে তার পার্টিতে কী করতেছে সেটা তো অ্যাজ এ সিটিজেন সেটা আমার জন্য মুখ্য বিষয়। সেটা কনসার্ন। কেন কনসার্ন? তার কারণ হলো তুমি সরকারকে আর দলকে তুমি তো 100% আলাদা করতে পারবে না, তাই না? কাজে দলের স্ট্রাকচারের মধ্যে যদি স্ট্যাবিলিটি থাকে, তাহলে এটা তো সরকারের পারফরমেন্স ভালো করবে। যেমন তুমি ধরো, আমরা প্রায় এই কথা বলি না, যেমন বিএনপির ব্যাপারে আমরা নানান সময় প্রশ্ন তুলছি, বিশেষ করে আমি অনেকবার মিডিয়াতে এই প্রশ্ন তুলছি তোমার, যে পার্টির মধ্যে তার ডেমোক্রেসি যে নাই, এটার সমাধান হইতেছে না কেন, কেন এটাকে এখানে এস্টাবলিশ করতেছে না? তো এই প্রশ্ন আমরা কেন তুলি? এই কারণে তুলি যে গণতান্ত্রিক পদ্ধতিতে তো সরকার গঠন করবে তো একটা পার্টি আইসাই করবে, তাই না? যে পার্টির ম্যাক্সিমাম তোমার মেম্বাররা পার্লামেন্টে থাকবে, তার প্রধানই এখানে আইসা প্রাইম মিনিস্টার হইতেছে। তো সেই পার্টির মধ্যে ইন্টারনাল গণতান্ত্রিক স্ট্রাকচার যদি ভালো না থাকে, তাহলে তো সে পার্টি তোমার সুশাসন দিতে পারবে না। কাজেই তোমার বিএনপির ইন্টারনাল যেই সিচুয়েশন, এটা এখন শুধু একটা পার্টির ইন্টারনাল ইস্যু না, এটা একটা ন্যাশনাল ইস্যু। যেমন হাইপোথেটিক্যালি তুমি ধরো, আমি ধরলাম যে বিএনপির মধ্যে চেইন অফ লিডারশিপ নাই, এবং পার্টির মধ্যে একজন আরেকজন লোক গুতাগুতি করতেছে, মারামারি করতেছে, এবং এটা খুবই হজবরল অবস্থা। তাহলে কি এটা তোমার বিএনপি গভর্নমেন্টের, কারণ তারেক রহমানের গভর্নমেন্ট তো বিএনপিরও গভর্নমেন্ট, তাহলে বিএনপির গভর্নমেন্টের তোমার সুশাসন দেওয়ার কোয়ালিটির উপর ইম্প্যাক্ট করবে না? অফকোর্স করবে। তো সেই জায়গা থেকে আমি আর্গু করবো যে এই যে দলের মধ্যে একটা স্থিতিশীল অবস্থা সে মেনটেন করতেছে কোঅর্ডিনেশনের মধ্য দিয়া, এইটা ইন ওয়ান নোট একটা তোমার পজিটিভ দিক। আচ্ছা, আর আপনার সেকেন্ড যেটা ছিল যে বিএনপি তার প্রতিশ্রুতিগুলা, যেটা ফ্যামিলি কার্ড বা এই টাইপের জিনিসগুলো বিএনপি সেটা স্টার্ট করছে, অফকোর্স আমি এটা অ্যাপ্রিসিয়েট করি যে এটা বিএনপি শুরু করছে। বাট আপনার ইকোনমিক্সের ছাত্র হিসেবে আমার এখানে যথেষ্ট কনসার্ন আছে যে আপনি এই যে আমি যদি ধরি যে হ্যাঁ আপনার টোটাল 100 টাকা আছে আপনার পকেটে, এবং এখন আপনি যদি 10 টাকা কোথাও এক্সট্রা খরচ করতে চান, তার মানে আপনার এই 10 টাকা কোথাও থেকে আনতে হবে। হয় আপনি কোথাও থেকে খরচ কমাবেন, কমায় আপনি এখানে খরচটা আপনি করবেন, অথবা আপনি লোন করবেন। সো লোন করলে সেটা আমাদের সবার উপরে এসে, দেশের সাধারণ মানুষের উপরে সেটা এসে পড়তেছে না, ঠিক আছে। এবং আপনি কোত্থেকে নিয়ে আসছেন, কোত্থেকে টাকা নিয়ে আসছেন, সেটাও নাই। আর আরেকটা জিনিস বলে শেষ করি, সেটা হচ্ছে যে আপনার কোন ক্রাইটেরিয়ার ভিত্তিতে তারা দিতেছে, এবং আয় ব্যয় এবং কারা পাচ্ছে, যারা ডিজার্ভিং তারা পাচ্ছে কিনা, এবং আয় ব্যয় কীভাবে হচ্ছে, এগুলোর কিন্তু কোনো আপনার সার্টেইন আমরা কোনো বিএনপির পক্ষ থেকে কোনো স্টেটমেন্ট আমরা দেখিনি যে হ্যাঁ এই ক্ষেত্রে আমরা নিচ্ছি এবং আয় ব্যয়। আমি তোমার সেকেন্ড পয়েন্টটার সাথে বেশি এগ্রি করবো। কেন বেশি এগ্রি করবো? দেখো, তোমার যেটা প্রথম পয়েন্ট, সেই পয়েন্টে এই সমালোচনা করার সুযোগ আছে যে তুমি যখন মানুষের সরাসরি ক্যাশ সুযোগ সুবিধা দিতেছো, সেটা সমাজে মূল্যস্ফীতি তৈরি করবে, এটাও হইতে পারে, তাই না? আবার যে টাকাটা দিবে, এই টাকাটা আসবে কোথা থেকে? রাষ্ট্র তো দাতব্য প্রতিষ্ঠান হয়ে যাবে না একেবারে যে তুমি খালি ফ্রি টাকা দিবে। এই সমালোচনা তুমি করতে পারো, কিন্তু আমি এখানে খুব স্ট্রংলি একটা জিনিস বলবো, সেটা হলো তোমার পরের পয়েন্টটা, যে এইটা তোমার যারা রিসিভিং এন্ডে তারা কারা? যদি রিসিভিং এন্ডের লোকেরা সমাজের এক্সট্রিমলি পুয়ার পিপল হয়, তাহলে এটা তো তোমার লাগবেই, তাই না? একটা সমাজের মধ্যে যারা একেবারে এক্সট্রিমলি পুয়ার পিপল, তাদেরকে তুমি একটা অর্থনৈতিক বেনিফিটের মধ্য দিয়ে নিবা, এটা তো ইভেন একেবারে খুব আমেরিকার মতো হাইলি ক্যাপিটালিস্ট সোসাইটির মধ্যেও এটা আছে।
তাই না? আমরা তো এটা বাদ দিয়ে কোনো সমাজ না, আপনার ইকোনমিক্সে এটা রিসার্চ আছে, এটা আমার মেনশন করতে হবে এখানে, যে আপনার ইকোনমিক্সে আমাদের ডিসিপ্লিন এটা রিসার্চ আছে ডেভেলপমেন্ট ইকোনমিক্সে, যে আপনি এই ধরনের ট্রান্সফারের মাধ্যমে, ক্যাশ ট্রান্সফারের মাধ্যমে আপনি বেসিক্যালি প্রান্তিক জনগোষ্ঠীকে আর মানে প্রান্তিক জনগোষ্ঠীর যেই আপনি রিটার্ন পাবেন, ধরেন আপনি 10 টাকা আপনি একটা খুব গরিব লোককে আপনি দিলেন ভার্সেস 10 টাকা আপনি খুব বড় লোককে দিলেন অথবা মধ্যবিত্ত কাউকে দিলেন, যে গরিবকে যে আপনি দিলেন সেটার রিটার্ন অন অ্যান অ্যাভারেজ 10% হায়ার। তো এটা সমাজে তোমার লাগবে। যেমন ধরো ইসলামের সদাকার যে কনসেপ্ট অথবা জাকাতের যে কনসেপ্ট, সেই কনসেপ্টটা তো তোমার এইটাই, তাই না? যে তুমি সমাজের একেবারে লোয়ার লেভেলের যারা লোক আর কি, তাদের তুমি ক্যাশ মানি সেখানে ইনজেক্ট করতেছো। তো এই জায়গা থেকে অনেকে তোমার এই যে ফ্যামিলি কার্ডের সমালোচনা করে যে না, এটা সমাজে থাকা উচিত না, এটা 5 টাকা দিতেছে এদের। ওইটার সাথে আমি স্ট্রংলি ডিসএগ্রি করি, এটার সাথে স্ট্রংলি ডিসএগ্রি করি। আমি জাস্ট স্বচ্ছতার জায়গাটাতে, যেটা বাংলাদেশে তোমার ফান্ডামেন্টাল প্রিন্সিপাল হিসেবে এটার মধ্যে প্রবলেম নাই। প্রবলেম হলো তুমি যদি মনে করো এটার মধ্যে দিয়ে ইকোনমি একটা হিউজ ডেভেলপমেন্ট হয়ে যাবে, এটা একমাত্র জিনিস না, এর বাইরে তোমার আরও 10টা কাজ করতে হবে, সেই জায়গাটা তোমার প্রবলেম হবে। কিন্তু এই টোটাল প্রজেক্টটার কোয়ালিটিটা ডিপেন্ড করবে যে যারা রিসিভিং এন্ডে যে মানুষরা, সেই মানুষরা আসলেই ডিজার্ভিং পিপল কিনা। দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। এবং হচ্ছে তুমি ধরো যে এখন তো প্রজেক্টটা শুরু করছে শুরুর দিকে, তোমার সবার একটা ফোকাস আছে, ক্যামেরা আছে, 10 জন মানুষ ডাইকা তুমি দিতেছো ছোট স্কেলে, তুমি এখন এইখানে প্রবলেম পাবা না। কিন্তু প্রবলেমটা পাবা হচ্ছে এটা যখন দীর্ঘমেয়াদে তোমার কন্টিনিউ হবে, তখন আসলে কি এইটা হচ্ছে এক ধরনের কসমেটিক্স দেখানোর জন্য তোমার মানে আমি বললাম যে প্রতিশ্রুতি পালন করে ফেলছে এই জন্য না, এটা রিয়েলি 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 তুমি সমাজের একেবারে গরিব একটা অংশের কাছে তোমার হচ্ছে টাকার ফ্লোটা তৈরি। হ্যাঁ, এবং গেল কিনা, ধরেন যে 100 টাকার পাওয়ার কথা, সে 100 টাকায় পাইলো কিনা, নাকি 100 টাকা পাইতে একজন গরিব লোককে তার সেখানে 20 টাকা ঘুষ দেওয়া লাগছে। এক্স্যাক্টলি। এবং তাকে কি মানুষ পাইলো, এবং তাকে কি বিএনপির সাথে অ্যালাইন্ড হইতে হয়েছে কিনা, যে হ্যাঁ সে কোনো বিরোধী দলের কোনো লোক পায় নাই। যেমন এবার কিন্তু আপনার বিএনপি যে ইলেকশন মানে রোজা অথবা রোজা উপলক্ষে এমপিদের তোমার বরাদ্দ ছিল, বরাদ্দটা সিলেক্টিভলি দিছে, সকল এমপিদেরকে দেয় না। এবং সেখানে বিরোধী দলের কোনো ইয়ে পায় না, শুধু দলীয় এমপিদেরকে দিছে। এই জাতীয় আমি একটা মানে কাগজপত্র দেখছি, আমি ডাবল চেক করতে পারি না, কিন্তু আমি ইনফরমেশন দেখছি, ইটস ভেরি ফানি। সো কাম ব্যাক টু আওয়ার অরিজিনাল পয়েন্ট, যে ফ্যামিলি কার্ড অথবা কৃষক কার্ডের মধ্য দিয়ে রাষ্ট্র যে সুযোগ সুবিধাটা দিতেছে, এই সুযোগ সুবিধাটা যদি একেবারে প্রান্তিক দরিদ্র মানুষের কাছে যায়, তাহলে এটা একটা ভালো প্রজেক্ট হবে। কিন্তু কোশ্চেনটা হইলো যে এখানে সিলেকশন ক্রাইটেরিয়া এবং মধ্যস্বত্বভোগী কোনো তোমার রাজনৈতিক ফাফরবাজির বিয়ন্ডে যাইয়া এটা রিয়েল লোকেরা পাইতেছে কিনা। তো এটা আমরা ধরো যে তোমার টাইম পাবো এভালুয়েট করা, উই হ্যাভ টু ওয়েট কিপ অ্যান আই অন দ্যাট। এক্স্যাক্টলি, যে সামনের দিনে এই প্রজেক্টটা কোন জায়গায় যায়। এবং আমি মনে করি যে ধরো এই 1-2টা প্রজেক্ট তো বিএনপির একেবারে তোমার মানে ট্রেডমার্ক প্রজেক্ট, এগুলো সিগনেচার প্রজেক্ট। এবং আমি ডেফিনেটলি আপনার সাথে এগ্রি করি যে বিএনপিটা শুরু করছে, ইটস এ গুড সাইন। না, ডেফিনেটলি ইটস এ ভেরি গুড সাইন যে তারা একটা রাজনৈতিক দল একটা এজেন্ডা তোমার হচ্ছে মার্কেটিং করে সে ক্ষমতায় আসছে। তা এখন তার যেটা সে এজেন্ডা মার্কেটিং করছে, সেই এজেন্ডার সে সিরিয়াসলি নিতেছে এবং বাস্তবায়ন করতেছে, এই কালচারটা তো আমরা দেখতে। হ্যাঁ, এটাই আমাদের মানে ডেমোক্রেসি বা অ্যাকাউন্টেবিলিটির জায়গা থেকে, যে হ্যাঁ আপনি এটা বলছেন, আপনি ক্ষমতায় এসে ভুলে যান নাই, এবং আপনি এসে সেটাকে আপনি প্রমোট করতেছেন। বা তবে এখানে ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা হলো তো বিএনপি তো তোমার গণভোটেও ভোট দিতে বলছিল একবার, তাই না? এখন তো এটা ভুলে গেছে। তুমি এক প্রতিশ্রুতি মানবার একটা মানবা না, সো দ্যাটস এ ভেরি সিরিয়াস ইস্যু। বাট ডিসপাইট তোমার তারা তাদের ওন দলীয় প্রজেক্টের ব্যাপারে যেটা শুরু করছে, আমি এটাকে পজিটিভ নোটে দেখব এবং এটাকে অ্যাপ্রিসিয়েট। সো গালিবি আমরা তাহলে ইয়েটা বুঝলাম, যে পজিটিভ সাইডগুলো বুঝলাম, যে সরকার কি পজিটিভ করলো। তো এখন যদি আমরা পজিটিভ না নেগেটিভ, অথবা যে জিনিসগুলো খুব চোখে লাগছে যে বিএনপি, মানে ওই জিনিসগুলো যদি আমরা পয়েন্ট আউট করতে চাই, তাহলে প্রথমে আপনি কোনটা করবেন? চোখে লাগা বলতে আমি ধরো আউটার কসমেটিক জায়গায় যাব না, কারণ আমি যদি সিস্টেমকে বোঝার চেষ্টা করি, তাহলে মোর ইম্পর্টেন্ট জিনিস হলো ধরো যেগুলো দীর্ঘমেয়াদে আমাদেরকে ইম্প্যাক্ট করবে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে প্রথম যেটা প্রবলেম, সেটা হলো যে মানে আমাদের যেটা প্রয়োজন, সেটা হলো সিস্টেমের একটা ফান্ডামেন্টাল পরিবর্তন প্রয়োজন। এই সিস্টেমের ফান্ডামেন্টাল পরিবর্তনের ক্ষেত্রে বিএনপির কোনো ইচ্ছা, সদিচ্ছা, চিন্তা অথবা কোয়ালিটি এটা চেঞ্জ করার আছে কিনা, এটা নেওয়ার যথেষ্ট সন্দেহ আছে। আচ্ছা, আমি এখানে আপনাকে একটা কমপ্লিমেন্টারি কোয়েশ্চেন করি, সেটা হচ্ছে আমরা এরপরে তো জুলাই সনদ নিয়ে কথা বলবো। তো জুলাই সনদটা যদি আপনি 2 মিনিটের মধ্যে আপনি যদি বলেন যে আসলে জুলাই সনদটা আসলে কি ছিল, মানে আমাদের অডিয়েন্সের বোঝার স্বার্থে। দেখো, জুলাই সনদ খুব সিম্পল। আমরা একটা প্রশ্নের উত্তর খুঁজতেছি। এই প্রশ্নটা হলো হাসিনা যে হাসিনা হলো, এই যে আমাদের 15-16 বছরের একটা ফ্যাসিবাদ হলো, এটা কেন হলো? এই প্রশ্নের উত্তর খুঁজতেছি। এই প্রশ্নের উত্তরে তুমি 2টা উত্তর দিতে পারো। একটা উত্তর হলো যে আসলে হাসিনা খারাপ আর বাকি সব কিছু ঠিক ছিল, আমাদের সিস্টেমে কোনো প্রবলেম নাই, কনস্টিটিউশনে কোনো প্রবলেম নাই, যে পদ্ধতিতে ইলেকশন হয় তাতে কোনো প্রবলেম নাই, যে পদ্ধতিতে সরকার চালায় তাতে কোনো প্রবলেম নাই, সব ঠিক আছে। খালি একমাত্র ইভিল হলো
এখানে শেখ হাসিনা। হ্যাঁ, একলা সব কিছু নষ্ট করছে, এখন হাসিনা নাই, সব প্রবলেমের সমাধান, হাসিনার পরিবর্তে তারেক রহমান আছে, এভরিথিং ইজ সলভড। এটা হলো একটা উত্তর, এটা হলো বিএনপির উত্তর, যে কারণে এরা জুলাই সনদ পছন্দ করে না, এটার বিপক্ষে। আর আরেকটা উত্তর হলো যে শেখ হাসিনা হয়ে উঠছে কারণ আমাদের সিস্টেমের মধ্যে ত্রুটি আছে, আমাদের কনস্টিটিউশনে যথেষ্ট চেক অ্যান্ড ব্যালেন্স নাই, আমাদের ক্ষমতা একজনের হাতে, প্রাইম মিনিস্টার চাইলে সব কিছু উল্টায় দিতে পারে, অথবা চাইলে সংবিধান সংশোধন করে ফেলতে পারে, চাইলে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিতে পারে, চাইলে তোমার বিচারপতির ধরে দেশের বাইরে পাঠিয়ে দিতে পারে, চাইলেই হচ্ছে তোমার হাইকোর্টে নিজের মতো করে মন মতো একজন বিচারপতি তোমার নিয়োগ দিতে পারে, এবং যারা আশপাশে থাকে তারা সবাই তখন ক্ষমতার পিছনে তোমার ঘুরতে থাকে। তাহলে এটা সিস্টেমের প্রবলেম। তাহলে যদি সিস্টেমের প্রবলেম হয় তাহলে আমাদের কি লাগবে? সিস্টেম বদলাইতে হইব। তার মানে সিস্টেমের প্রবলেম সনদ হইলো এরা প্রথমত আইডেন্টিফাই করছে এই প্রবলেমটা হলো সিস্টেমের, তারপর একটা প্রপোজাল দিচ্ছে যে আসলে আমরা সিস্টেমটারে বদলাই। ওকে, তার মানে আমার আন্ডারস্ট্যান্ডিং হলো এটা হলো জুলাই সনদ। হ্যাঁ, তার মানে হচ্ছে জুলাই সনদটা বেসিক্যালি হচ্ছে যে বাংলাদেশে যাতে আরেকটা হাসিনা কোনোদিন আসতে না পারে, এক্স্যাক্টলি, আরেকটা ফ্যাসিস্ট এরকম গভর্নমেন্ট যেটা গুম খুন করে, যেটা সংবিধান সব কিছু ছেড়ে ফেলে দিয়ে একটা মানে একটা রাজা প্রজার একটা শাসন ব্যবস্থা যারা চালু করছিল, সেই শাসন ব্যবস্থা যাতে ফিরে না আসে, ওইটার একটা বন্দোবস্ত করা, ওইটার একটা চেষ্টা এবং করা। সেটা তুমি কিভাবে করবা সেটা একটা খুব সিম্পল রুল। সেই সিম্পল রুলটা হলো এক জায়গায় একজনের হাতে আনকন্ডিশনাল ক্ষমতা দিবা না, ক্ষমতা ভাগযোগ করে দিবা। যে একজনের হাতে যদি আনকন্ডিশনাল হিউজ ক্ষমতা থাকে তাইলে পরে সে আবার হাসিনা হয়ে উঠবো। এটা হলো মূল ফিলোসফি, যে মানুষের হাতে ক্ষমতা দিলে মানুষ করাপ্ট হয়। তোমার এটা তো মানে জেনারেল আমরা বলি অ্যাবসোলুট পাওয়ার, তোমার অ্যাবসোলুটলি করাপশন। হ্যাঁ, পাওয়ার তো সবসময় টক্সিক। তাহলে তোমার যেটা করতে হবে সেটা হলো যে ক্ষমতা কমায় আনতে হইব। ক্ষমায়া আইনা এটা নানান যোগের কাছে তুমি ভাগযোগ করে দিবা যাতে করে একজনের কাছে আরেকজনের চেক অ্যান্ড ব্যালেন্স থাকে। তাহলে জুলাই সনদের মধ্যে তোমার ক্ষমতা কোথায় ভাগাভাগি করছে? ক্ষমতা ভাগাভাগি করে কিছু দিচ্ছে বিরোধী দলের হাতে, ক্ষমতা ভাগাভাগি করে কিছু দিচ্ছে তোমার প্রেসিডেন্টের হাতে, কিছু দিচ্ছে হলো তোমার কতগুলো কমিটি করবো, সংসদীয় কমিটি থাকবে যেখানে সরকারি দল বিরোধী দল থাকবে, তাদের হাতে তোমার ক্ষমতা দিচ্ছে। তাহলে এই ক্ষমতা দিলে কমসে কার ক্ষমতা? কমসে প্রাইম মিনিস্টারের ক্ষমতা, তাই না? আগে হাসিনার হাতে যে ক্ষমতা ছিল সেটা। প্রাইম মিনিস্টার মানে তোমার মাথায় রাখতে হবে যেটা শেখ হাসিনা, যে শেখ হাসিনা বসে আছে, তার হাতে অ্যাবসোলুট ক্ষমতা আছে, এই ক্ষমতা দিয়ে হাই ফ্যাসিস্ট হয়েছে। এখন আমি চাই যে দ্বিতীয়বার আর কেউ বাংলাদেশে এই লেভেলের ফ্যাসিস্ট হয়ে উঠবো না। তাহলে আমি কিভাবে করব? আমি তার ক্ষমতা কমায় আনবো। এটাই হলো জুলাই সনদ। বিএনপি কেন এটাতে ডিসকমফোর্ট ফিল করতেছে? ক্ষমতায় যাওয়ার পর তার এখন ক্ষমতা হাতে থাকলে ভালো লাগে, তার ক্ষমতা কমে যাবে, এটা তার ভালো লাগে না। বিএনপি তো ঠিক ডিসকমফোর্ট ফিল করতেছে, আমার কাছে সেটা মনে হয় না। বিএনপি অ্যাবসোলুটলি এটার এগেইনস্টে, এবং খুব স্পিকারের যে স্টেটমেন্ট ছিল, স্পিকার বলছে যে আমরা এটা নির্বাচনে রাজি হয়েছি, কারণ আগে যদি আমরা জুলাই সনদের গণভোটের ব্যাপারে আমরা রাজি না হইতাম তাইলে ইলেকশন হইতো না, বা ইলেকশন দিত না, এই টাইপের কিছু একটা। এক্স্যাক্টলি। আমার মনে হয় যে জুলাই সনদ বিএনপি কখনোই ইন্টারনালাইজ করে নাই, জুলাই সনদ বিএনপি কখনোই এগ্রি করে নাই, বিএনপি এটা ডিনাই করার সাহস করে নাই। এটা কিন্তু আমরা আগেও আলোচনা করছি যে বিএনপি এটা না চাইলেও তোমার এটা সামনাসামনি বলতে পারবে না। এখন দেখো বিএনপি গণভোট সাপোর্ট করছে, গণভোটে তোমার 70% লোক হলো তোমার পজিটিভ ভোট দিচ্ছে। এখন বিএনপি যারা বলতেছে যে তুমি 70% লোক ভোট দিচ্ছ, তো কি হয়েছে? আই ডোন্ট কেয়ার, আমি এটার পাত্তা দিই না, এটা আমার প্রয়োজন নাই। এখন সে এটা পুরোপুরি বাদ দিয়ে দিচ্ছে। কিন্তু এইটাকে আপনি তাহলে, আমরা এখন যদি ঠিক রিজনে আসি, আপনি যদি তাহলে এটা কি ধরেন আপনি যদি বিএনপির কোনো নেতা হন, আপনি যদি তারেক রহমান হন, আপনি কি এটা আপনার আমি জাস্ট তারেক রহমান বা বিএনপি নেতাদের সাইকিটা বোঝার চেষ্টা করতেছি, আপনি কি এটা চিন্তা করতেছেন যে আমাকে এখন পলিটিক্যালি প্র্যাগমেটিক হইতে হবে? কি সেটা হচ্ছে যে দেশ এখন খুব টার্ময়েল, একটা ফ্লুইড সিচুয়েশনে আছে আমার দেশ। এই দেশকে ট্র্যাকে আনতে হইলে আমার এখন অথরিটি দরকার, আমার এখন পাওয়ার দরকার। পাওয়ার এখন ডিসেন্ট্রালাইজড করার সময় না, এটা সময় আসলে দেখা যাবে, কিন্তু অ্যাট দিস মোমেন্ট দিস ইজ নট দ্য টাইম, তাহলে আমি পারবো না। এটা কি একটা পলিটিক্যাল প্র্যাগমেটিজমের এরকম একটা জায়গা? আপনি কেন প্রশ্ন ওঠে না? দেখো, তুমি এইরকম আর্গুমেন্ট একমাত্র তখনই করতে পারবা যদি তোমার বিরোধী দল অত্যন্ত দুষ্ট হয়, অত্যন্ত উইকেট হয়, অত্যন্ত ডিস্টার্বিং হয়, এবং তুমি মনে করো যে কোনোভাবে আমার হাত থেকে যদি অ্যাবসোলুট পাওয়ার কমে যায় তাহলে আমি ক্ষমতায় থাকতে পারবো না। এবং তুমি ধরো যে এটা হয় কখন? এটা হয় খুব টার্ময়েলের পরেই। তুমি হঠাৎ করে একটা গভর্নমেন্ট আসছো, সে গভর্নমেন্ট খুব উইক, এখানে কোনো সিস্টেম নাই, এবং তুমি মনে করতেছো আমার ক্ষমতা কমে গেলে আমি ক্ষমতায় থাকতেই পারবো না। কিন্তু বাংলাদেশে কি এখন এরকম কোনো কন্ডিশন আছে? তোমার এখন তো আমরা একটা পুরোপুরি স্থিতিশীল অবস্থার মধ্যে আছি, তাই না? বিএনপিরে এখন একেবারে ধরো যে নির্বাচনে আসছেন, চ্যালেঞ্জ করে কেউ কইব যে আমি আগামীকাল থেকে তোমার শান্তিতে থাকতে দিব না, অথবা বিএনপি ভয় পাইতেছে এই বুঝি তার সরকারের পতন হইতে পারে আন্দোলনে। এরকম কোনো সিচুয়েশন কি আছে এখন বাংলাদেশে? আগামী 6 মাসে হইব, 1 বছর হইব, 2 বছর হইব, তাহলে তোমার পাওয়ার এখানে ডিসেন্ট্রালাইজেশন না করার ক্ষেত্রে তোমার কি ইন্টারেস্ট থাকতে পারে? আমি তো কোনো বেসিক ইন্টারেস্টের জায়গা এখানে দেখি। তাহলে বিএনপির ভয়টা আসলে কোথায়? বিএনপির কোনো ভয় নাই। বিএনপির আমি যেটা বুঝতেছি সেগুলো দুইটা। একটা হলো যে ক্ষমতা তো ভালো লাগে, তাই না? তুমি ধরো তুমি ক্ষমতায় বসে আছো, তুমি এখন চাইলে সব কিছু করতে পারো, সেখান থেকে তুমি ক্ষমতা আরেকজনের ভাগ করে দিয়ে দিবা, এটা বিএনপির ভালো লাগে না। 1, 2 হইলো যে এই যে ক্ষমতা অ্যাবসোলুটলি থাকার
যে একটা কনসিকুয়েন্স হলো হাসিনার মতো ফ্যাসিবাদ তৈরি হয়, সে মনে করতেছে যে আমি তো ক্ষমতায় আছি আর কি, তো আমার তো আর কোনো রিস্ক ফ্যাক্টর নাই। কারণ হলো তুমি হাসিনা ফ্যাসিস্ট হলে প্রবলেম তো বিরোধী দলের, তাই না? যখন হাসিনার তখন যদি তুমি জিজ্ঞেস করতা যে এই যে আপনার হাতে এত ক্ষমতা, এত তো দেশের ভালো না, হাসিনা কি কইতো? হাসিনা তো কইতো না ভালোই তো, আমি তো সব মানে সে কইছিল না আমার শুধু ক্ষমতা দরকার, আমি আর কিছু চাই না। তো ক্ষমতায় থাকলেও তো আরও ক্ষমতা ভালো লাগে, ভালো লাগে না হলো বিরোধী দলের। তো বিএনপি তো এখন বিরোধী দলে না। আজকে যদি বিএনপি নির্বাচনে হারতো, তুমি ধরো যে জামাত এনসিপি জোট নির্বাচনে জিতছে, বিএনপি হারছে, তখন কি বিএনপি এই কথা কইতো যে তোমার হাতে ক্ষমতা রাখো, জুলাই সনদ বাস্তবায়ন করো না? এই কথা কি কইতো? অফকোর্স কইতো না। সে জাস্ট এখন সরকারে আছে দেখে এখন কোনো ফিলোসফি নাই, এনে কোনো নীতি নাই, এনে মানে অন্য কোনো ইস্যু নাই। তার ইস্যু হলো যে আমি যেহেতু ক্ষমতায় আছি, এটা তার আমার তার মানে সিম্পল একটা মানে পাওয়ার গ্র্যাবিং এবং পাওয়ার হাংরিনেস থেকে বিএনপি এখন জুলাই সনদটাকে জাস্ট ছুঁড়ে ফেলে দিল। আমার তাই মনে হচ্ছে। যেমন আমি তোমার একটা এক্সাম্পল দিই, দেখো বিএনপি বহুদিন নির্বাচন করছে না, এবং তারপর এখন নির্বাচনের মধ্যে দিয়ে তো সে ক্ষমতায় আসছে। আচ্ছা, নির্বাচনের মধ্যে তো ক্ষমতায় আসছে, সে সিটি কর্পোরেশনে কি করলো? সিটি কর্পোরেশনের প্রশাসক বসাইছে। জেলা পরিষদে কি বসাইছে? প্রশাসক বসাইছে। তো ভাই তুমি যদি নির্বাচনই পছন্দ করবা, তাহলে এদেরকে বসাইলা কেন? এটা তো একটা আনবিলিভেবল। তুমি স্থানীয় সরকার নির্বাচন দিবা না, তাহলে ডেট ঘোষণা করে দাও যে এখন থেকে 3 মাস পরে হইব, 4 মাস পরে হইব, অথবা 6 মাস পরে হইব। তাহলে 6 মাসের জন্য তো তোমার প্রশাসক বসানোর দরকার নাই। তার মানে হ্যাঁ কি নির্বাচন পছন্দ করে? না, হ্যাঁ সেই নির্বাচন পছন্দ করে যে নির্বাচনে হ্যাঁ নিজে ক্ষমতা আইতে পারবো, কিন্তু তারপর আর স্থানীয় সরকার নির্বাচনে তার কোনো ইন্টারেস্ট নাই। দেন সেকেন্ড কোশ্চেন আসো, আমরা সারা জীবন আর্গুমেন্ট করে আসছি আমাদের দেশে কেন তত্ত্বাবধায়ক সরকার লাগে। তার কারণ হলো ক্ষমতায় যখন একটা দল থাকে তখন সে প্রপারলি ইলেকশন করতে পারে না। সে সবসময় ইলেকশন তোমার বায়াস পদ্ধতি, সে চুরি করে, ডাকাতি করে। তো সে যেহেতু ডাকাতি করে, আমার তত্ত্বাবধায়ক সরকার লাগবে। এখন স্থানীয় সরকার নির্বাচন কার আন্ডারে হয়? নির্বাচিত সরকার। তাহলে যদি নির্বাচিত সরকারের কোনো ইন্টেনশন থাকে এই কথা প্রমাণ করার যে আমি আসলে ভালো সরকার, তাহলে তো তার একটা স্থানীয় সরকার ফেয়ারলি মানে নির্বাচন করাইয়া তারপর সে দাবি করবে যে দেখো যে একটা সরকারের অধীনে ভালো নির্বাচন হইতে পারে। তো বিএনপি তো স্থানীয় সরকার নির্বাচন কবে দিব তার দ্বারে কাছে নাই। সে তার মানে কি, তার ফিলোসফি কি? তুমি যদি ফিলোসফাইজ করতে চাও, তার ফিলোসফি হলো যে নির্বাচিত হইয়া বিএনপি প্রধানমন্ত্রী হইলে বিএনপি থেকে, এবং সে সরকার গঠন করলে এরপর স্থানীয় সরকার নির্বাচন না হইলেও চলে। তাই তো? ইজ দ্যাট ডেমোক্রেসি? আমি যদি মনে করি যে গণতন্ত্র একটা প্রাতিষ্ঠানিকভাবে শক্তিশালী জায়গায় গিয়ে দাঁড়াইব, তাহলে তোমারে তখন নির্বাচন কমিশনের রিঅর্গানাইজ করতে হইব, যাতে করে একটা পলিটিক্যাল গভর্নমেন্টের অধীনেও নির্বাচন কমিশন একটা ভালো শক্তিশালী নির্বাচন করতে পারে। এবং সেটা তুমি টেস্ট করবা কোথায়? সেটা তুমি করবে স্থানীয় সরকার নির্বাচনে। তো স্থানীয় সরকার নির্বাচন দিতে সে যদি ইন্টারেস্টেডই না হয়, তাহলে তো তোমার হয়তো ফিলোসফাইজ করার কিছু নাই। এটা হলো জাস্ট কমফোর্ট জোন রাজনৈতিকভাবে। এটা তো আপনার মানে বিএনপি 2/3 মেজরিটি নিয়ে ক্ষমতায় আসছে। সো বিএনপি মানে আমার কাছে খুব অবাক লাগে যেটা, যে 2/3 মেজরিটি নিয়ে আসার পরে ঠিক কয়দিন পরে, 1 মাসের মধ্যে তারা জেলা প্রশাসন এবং সিটি কর্পোরেশন সব জায়গায় তারা প্রশাসক দিল। বিএনপি যদি কনফিডেন্টই থাকে যে ভাই আমি তো 2/3 মেজরিটি নিয়ে আসছি, তার মানে হচ্ছে যে 64টা জেলার অ্যাটলিস্ট 2/3 আমি পাবো। ম্যাথ তো তাই বলে। হ্যাঁ, এবং আমি সিটি কর্পোরেশনের ইলেকশন দিলেও সেখানে আমি ভালো রেজাল্ট করবো, আমি অ্যাটলিস্ট ডাব্বা মেনে আসবো না। তাহলে এই কনফিডেন্সটা এই ইলেকশন হওয়ার 1 মাসের মাথায় বিএনপি নাই কেন? না, এটা তো কনফিডেন্সের কোশ্চেন। এটা জাস্ট কোশ্চেন হলো ইফ ইউ হ্যাভ আ ওয়ে টু গেট 100%, হোয়াই উইল গো ফর 2/3? জাস্ট এ সিম্পল কোশ্চেন অফ দ্যাট, যে তোমার যদি কোনো প্রকার ঝামেলা ব্যতি রেখে 100% নেওয়ার সুযোগ থাকে, তাইলে তুমি ইলেকশন করে 2/3 কেন চাইবা? এটা তো একটা সিরিয়াস কোয়েশ্চেন। এবং এখানে আরেকটা জিনিস আছে, দ্যাট গোজ ব্যাক টু তোমার হচ্ছে তার পার্টির স্ট্রাকচার। সেটা হলো যে বিএনপি যেহেতু তার দলের স্ট্রাকচারের মধ্যে কোনো পরিবর্তন আনে নাই, যেটা আমরা ধরো যে গত গণ অভ্যুত্থানের পর থেকে বারবার বলতেছিলাম যে দলের মধ্যে আভ্যন্তরীণ সংস্কার হইতে হবে, সেটা তো হয় নাই। ইভেন তারেক রহমান পার্টির চেয়ারপারসন হয়েছে তোমার ইলেকশনের মধ্যে দিয়ে না, উনি সিলেকশনের মধ্যে দিয়ে পার্টির চেয়ারপারসন হয়েছে। এখন ধরো উনি চিন্তা করবে যে বিএনপির একটা সম্মেলন করে সকল পর্যায়ে নতুন কমিটি দিই, উনি চাইবো না। কেন চাইবো না? এখন তুমি সম্মেলন করতে গেলে, কমিটি দিতে গেলে হাউকাই হইব, এই পদ চাইবো, ও পদ চাইবো। তার চাইতে তুমি ক্ষমতায় বসে সব কিছু ভাগযোগ করতেছো, কেউ তো আর কোনো কোশ্চেন তুলতে পারতেছে না, তাই না? যেমন তুমি একটা সিটি কর্পোরেশনের প্রশাসক নিযুক্ত করলা, তোমার কেউ তো বিদ্রোহী প্রার্থী হইতেছে না। তুমি তো ইলেকশনে গেলে 3 জন বিদ্রোহী প্রার্থী হইব, তুমি জেলা পরিষদে ইলেকশন করতে গেলে 5 জন বিদ্রোহী প্রার্থী হইবে। এখন তাদেরকে ট্যাকেল করা, এই ট্যাকেলের প্রসেসের মধ্য দিয়ে না যাইয়া আর হইলো তুমি 2/3 পাইলো তো 1/3 হারাইবা, তাই না? আবার স্থানীয় সরকারে আরও তুমি 50% হারাইতে পারো। তো এইসব 50-50 জামালার মধ্যে না যাইয়া যেটা হলো যে আমি 100% নিলাম। এখন দেখো এই পুরা জিনিসটা তাহলে তোমার যেই বেটিংয়ে নিয়ে যাইতেছে, সেই বেটটা হলো যে তুমি সিস্টেমের ডেভেলপমেন্টের মধ্য দিয়া, একটা ভালো সিস্টেমের মধ্য দিয়া যে সার্ভিস দেওয়া, সেটার দিকে তুমি যাইতে চাইতেছো না। তুমি একটা হাসিনা মডেলে যাইতেছো। হাসিনার সময় তোমার মনে আছে সবাই এই কথা কইতো যে সবাই খারাপ, খারাপ, হাসিনা ভালো। কেন এই কথা বলতো? তার কারণ বাকি কারো হাতে তো ক্ষমতা নাই, সে তার কোনো কাজ করতে পারবো না। ক্ষমতা হলো সব হাসিনার হাতে, যেটুক ভালো হয় হাসিনার হাত দিয়েই হয়।
তার মানে আমরা এক্স্যাক্টলি ওই রকম একটা মডেলে যাইতেছি যে তুমি দেখবা কিছুদিন পরে যে এখন আমরা তো কই যে তারেক রহমান মোটামুটি ভদ্রলোক, কিন্তু তার পার্টির কি অবস্থা আমি জানি না। সামনের দিনে এটা আরো বেশি হইব আর কি, তারেক রহমান আরো বেশি ভদ্রলোক হয়ে উঠবো, তার কারণ হলো ক্ষমতা তার হাতে। আর তুমি দেখবা যে তার আশপাশে তার পার্টির লোকেরা হলো চুরি করতেছে, ডাকাতি করতেছে, বদমাশি করতেছে, ঘুষ খাইতেছে, ইত্যাদি ইত্যাদি করতেছে। কেন? কারণ তুমি সিস্টেমের কোনো পরিবর্তন করতেছো না। না এক্স্যাক্টলি, এখানে একটা জিনিস হয়তো আমাদের অডিয়েন্সের জন্য আমরা বলতে পারি, সেটা হচ্ছে জুলাই সনদে ঠিক এক্স্যাক্টলি কয়েকটা জিনিসের প্রপোজাল আমরা একটু হাইলাইট করতে পারি। এক নম্বর হচ্ছে যে কনস্টিটিউশনাল পজিশনগুলো, ফর এক্সাম্পল যে নির্বাচন কমিশনার কারা হবে এবং কে হবে, সেইখানে সরকারি দল এবং বিরোধী দলের ইউনানিমাস একটা এগ্রিমেন্টের মাধ্যমে এই কমিশনটা গঠন হবে। তার মানে হচ্ছে যে এই নির্বাচন কমিশন যারা সরকারি দল বিরোধী দলের ঐক্যমতের মাধ্যমে আসবে এবং গঠিত হবে, সেইখানে এরকম লোকেরাই আসবে যারা দুই দলের কাছে গ্রহণযোগ্য, অথবা যাদের কোনো দলীয় দলকানা এরকম কোনো রেকর্ড নাই, কোনো ট্র্যাক রেকর্ড নাই। তার মানে হচ্ছে এই লোকগুলা মোরলেস, তারপরে তোমার সরকারি দল এককভাবে তার পছন্দ অনুযায়ী কাউকে চাইলেই এইসব পজিশনে বসাই দিতে পারবে না। তার মানে হচ্ছে এই লোকগুলা মানে উই ক্যান এক্সপেক্ট যে তারা একটা বেটার রেজাল্ট, ইলেকশন বলি বা পারফরমেন্স বলি, সেটা তারা করবে। এবং একই মেকানিজম হচ্ছে পিএসসির ক্ষেত্রে, সরকারি কর্ম কমিশন, যে সেটার চেয়ারম্যান কে হবে সেটাও এরকম সরকারি দল বিরোধী দলের আলোচনার মাধ্যমে আসতে হবে। তারপরে মহা হিসাব রক্ষক, ইউনিভার্সিটির নিয়োগ প্রক্রিয়া যদি পিএসসির মতো একটা আলাদা করতে পারো, সেটাও যদি তুমি মানে তোমার নিরপেক্ষভাবে নিয়োগ দিতে পারো, তাহলে তো দেশের উচ্চ শিক্ষার কোয়ালিটির একটা সিগনিফিকেন্ট চেঞ্জ হবে। দেখো আমার পয়েন্ট হলো, তুমি সিস্টেমের পরিবর্তন ব্যতিরেকে তুমি মানে সমাজের এবং রাষ্ট্রের একটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট করতে পারবা না। সেটা ইম্পসিবল। তার মানে হচ্ছে এই জিনিসটা একটা মানে কনক্লুশনটা নিই, সেটা হচ্ছে যে এই জিনিসগুলা জুলাই সনদে এই জিনিসগুলাই ছিল, যে এরকম ভাইটাল পজিশন যেগুলা, সেই পজিশনগুলোতে ঐক্যমতের ভিত্তিতে বেটার লোকজন আসবে এবং তাদেরকে এম্পাওয়ার করা হবে। যেমন হাইকোর্টের বিচারক এবং সুপ্রিম কোর্টের বিচারক, অ্যাজ ফার অ্যাজ আই আন্ডারস্ট্যান্ড, যে তাদেরকে কেউ করতে পারবে না, তাদেরকে চাইলে কেউ সরাই দিতে পারবে না। এবং নির্বাচন কমিশনারদেরও এরকম ছিল যে তাদেরকে শুধুমাত্র আপনার কোনো একটা কাউন্সিল করে সামথিং কিছু একটা করে তাদেরকে সরাইতে হবে, মানে সরকার চাইলেই তাকে নিয়োগও দিতে পারবে না, তাকে সরাইতেও পারবে না। তো তাদের মানে এরকম এম্পাওয়ার তাদেরকে করা হয়েছিল। তো এখন বিএনপি যেটা করতেছে, বিএনপি তো এই জুলাই সনদ পুরোটা ছুঁড়ে ফেলে দিল এবং তারা বিচারক থেকে শুরু করে সব জায়গায় তাদের লোকজন তারা বসাচ্ছে, অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে, এবং এই যে প্রশাসকগুলো তারা অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে। সো এইটার মাধ্যমে তো আমরা সেই হাসিনা নাই, কিন্তু আপনার হাসিনার যেই সিস্টেম, গুম হাসিনা নাই, হাসিনার গুম খুন নাই। আমরা মানে বিএনপির সরকারকে মানে শেখ হাসিনার ফ্যাসিজমের সাথে তুলনা করাটা ফেয়ার হবে না। গভর্নমেন্ট মাত্র আসছে, উই হ্যাভ মানে তোমার লট অফ টাইম আমাদেরকে দেখতে হবে। কিন্তু মানে যখন আমরা হাসিনা বলি তখন আমরা বলতেছি ওল্ড সিস্টেম আমরা মিন করতেছি, তাই না? মানে ওল্ড সিস্টেমের জায়গা। তো সেইখান থেকে মানে যেই এক্সপেরিয়েন্সটা আমাদের হইলো, যেটার মধ্যে দিয়ে হাসিনার মতো একটা ফ্যাসিজম তৈরি হয়, সেই এক্সপেরিয়েন্স থেকে আইসা আমাদের যে সতর্কতা যে আমরা এখন একটা সিস্টেমের পরিবর্তন চাইতেছি, বিএনপি তার চিন্তা এবং কাজে এই পরিবর্তনের ধারে কাছ দিয়ে হাঁটতেছে না। তার এটা কোথাও নাই। এইটা হচ্ছে তোমার ওই যে আমরা যেখান থেকে শুরু করছি, যে আমি সমালোচনার জায়গাটা যদি আমি ধরি, তাহলে প্রথম সমালোচনার জায়গা হলো যে সিস্টেমের ফান্ডামেন্টাল পরিবর্তনের ব্যাপারে তার কোনো ইন্টারেস্ট নেই এবং সেটা বিরোধী। সেকেন্ড হলো যে একটা তো তুমি সিস্টেমের পরিবর্তন, এই সিস্টেমের জায়গায় যে লোকদেরকে বসাইবা, সেই লোকদেরকে সাধারণত তো দলীয় সরকার দলীয় লোক বসায়, তাই না? কিন্তু আবার সব জায়গায় যদি তুমি দলীয় লোক বসাও, তাহলে তো তোমার কোয়ালিটির 12টা বেজে যাবো। তাহলে তোমার একটা কাইন্ড অফ ব্যালেন্স করতে হইব। আমরা যদি 100% কোয়ালিফাইড লোকে যাইতে পারি তাহলে ভালো, কিন্তু এটা আবার প্র্যাকটিক্যাল না। একটা পার্টি যখন ক্ষমতায় আসে, ইলেকশন করে, তার লোকও সেখানে থাকবে। তো তোমার এক ধরনের মানে মিক্স পদ্ধতিতে যাইতে হবে। তার মধ্যে প্রথম মিক্স হইব যে তুমি তোমার দলের মধ্যে একটু কোয়ালিফাইড লোকের উপরে নিয়ে আসবা। তারপরের মিক্স হইব যে তোমার দলের বিরোধী না, কিন্তু কাছাকাছি এরকম কোয়ালিফাইড লোকদেরকে তুমি সমাজ থেকে নিবা। এইটা নিয়ে যদি তুমি একটা মেরিটোক্রাসি তৈরি করতে পারো, তাইলে দেশ সামনের দিকে আগাইব। কিন্তু তুমি যদি কোয়ালিফাইড লোকেরা কোয়ালিফাইড জায়গায় যাইব, এই নীতি যদি না থাকে, তাহলে তো এই দেশের তোমার উন্নতি হইব না। ধরো তুমি বিশ্ববিদ্যালয়ের টিচার হইছো, এখন তুমি মনে করো যে মানে লাগা ধান লাগায় স্লোগান দিয়ে তুমি বিসি হয়ে যেতে পারবা, আনবিলিভেবল না? তাইলে তো তুমি পড়াশোনা করবা না। আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং কথা বলি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বিসি হয়েছে, এই ওবায়দুল ইসলাম স্যার, উনি হলো ফিজিক্সের টিচার। আমি যখন ফার্স্ট ইয়ারে ছিলাম তখন উনি ফিজিক্সের একটা কোর্স পড়াইতো। উনি কিন্তু ক্লাসে ভালো পড়াইতো, খারাপ না। গুড টু নো। মানে আমার খুব ভালোভাবে এখন এক্স্যাক্টলি মনে নেই, কিন্তু আমার যতটুকু মনে আছে একটা কোর্স উনি পড়াইতো ফিজিক্সের, এবং ক্লাসে উনি খারাপ ছিলেন না। উনি ক্লাসে ভালো পড়াইতেন। আমার অনেক আগের মেমোরি, কিন্তু বাট আই হ্যাভ টু অ্যাডমিট মানে এটা একেবারে খারাপ না। তো দেখো, এখন পয়েন্ট হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন টিচার লেকচারার হিসেবে জয়েন করলো, এবং সে যদি জানে
যে এখন তোমার এই দলীয় স্লোগান দিতে দিতে আর পলিটিক্স করতে করতে সে একদিন মানে সব হয়ে যেতে পারবো, ভিসি, প্রভোস্ট, হলের তোমার ডিন, হলের প্রভোস্ট, এভরিথিং হইতে পারবো, প্রফেসর হয়ে যেতে পারবো। তাইলে তো তার মধ্যে একাডেমিক ইন্টিগ্রিটি তৈরি হইব না, তার মধ্যে একাডেমিক এক্সিলেন্স তৈরি করার কোনো বাসনা তার তৈরি হইব না, এটার পিছনে সে এফোর্ট দিব না। দেখো, মানুষের তো মোরাল আর্গুমেন্ট করলে হইব না, মানুষের কাছ থেকে কিছু পাইতে হইলে তার কিছু দিতে হইব, ইনসেন্টিভ তার দিতে হইব। সে যদি মনে করে যে আমি একাডেমিক ইন্টিগ্রিটির পথে না হাইটটাই সব পাইয়া যেতে পারি, এখানে প্রমোশন থেকে শুরু করে অল দ্য রিওয়ার্ড এবং অ্যাওয়ার্ড আমি পাইতে পারি, তাহলে তুমি কোনোদিন তার মধ্যে ভালো কোয়ালিটি দেখবে না। তাহলে এই যে আমাদের একটা মেরিটোক্রেসি বেসড সিস্টেম লাগবে, এটা তুমি বিএনপির দিকে তাকাও, বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দিচ্ছে এক ব্যবসায়ীরে, ওনার সাথে তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে। এই লোকের বন্ধুবান্ধব একই সাথে তোমার ব্যাংক থেকে লোন নিব, আবার একই সাথে সে বোর্ডে বসে ডিসাইড করব যে বাংলাদেশ ব্যাংকের তোমার ইন্টারেস্ট রেট কত হইব, তোমার ডলারের এগেনস্টে মানে টাকার, তুমি ভালো বুঝবে, তুমি অর্থনীতি ইকোনমিক্স ছাত্র, ডলারের এগেনস্টে টাকার রেট কি হবে, কারণ বাংলাদেশ ব্যাংক তো রেগুলেটরি, সে নিজেই তো আপনার ঋণ খেলাপি, সো সে নিজে ঋণ খেলাপি টেকনিক্যালি রাইট, তোমার মানে কাইন্ড অফ এটা রিস্কেজুলিং করছে, করছে, এবং আপনার মানে তার সাথে তো সিরিয়াস কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কোশ্চেন আছে, তাই না? কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তো আপনি মোর একটা কাইন্ড অফ এথিক্যাল জায়গা থেকে আপনি বলতেছেন কনফ্লিক্ট ইন্টারেস্ট। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের ক্ষেত্রে সবচেয়ে বড় যেই আপনার প্রবলেম, মানুষ বলে যে তারিস আলমের সাথে আছে, এটা রিপোর্ট আছে, এটা রিপোর্ট আসছে এবং ক্রেডিবল রিপোর্ট আছে যে ইস আলমের সাথে তার ব্যবসায়িক সম্পর্ক আছে। আপনি কিপিং অল দোজ অ্যাসাইড, একটা সেন্ট্রাল ব্যাংকের গভর্নর, এটা ইজ নট লাইক এ বিশ্ববিদ্যালয়ের ভিসি, এটা ইজ নট এন অ্যাডমিনিস্ট্রেটিভ পজিশন, এটা হচ্ছে আপনাকে সেন্ট্রাল ব্যাংকের টেকনিক্যালিটিসগুলো আপনার বুঝতে হয়, এবং সেন্ট্রাল ব্যাংকিং খুবই হাইলি টেকনিক্যাল একটা ব্যাপার, ইকোনমিক্সের মধ্যেও খুবই হাইলি টেকনিক্যাল একটা ব্যাপার। তো এই জায়গায় যখন বিএনপি এরকম একটা মানুষকে অ্যাপয়েন্টমেন্ট দেয় এবং সর্বস্তর থেকে এটার অপোজিশন সত্ত্বেও, এবং সফট বিএনপি যারা করে তাদের পক্ষেও কিন্তু অপোজিশন ছিল। আমি বিএনপির এমপিদের যেমন সালাউদ্দিনের যে ছেলে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবের যে ছেলে, তারও একটা স্ট্যাটাস আমি দেখছি, সেইখানেও সেটাকে ক্রিটিসাইজ করতেছে এই অ্যাপয়েন্টমেন্ট করবে, দেখো তারপরেও কিন্তু তাকে সরায় নাই, তাকে সরায় নাই, না বিএনপি ডাজন্ট কেয়ার তোমার এটার মানে সে যে ওইখানে তোমার মনোনয়ন দিছে তার নিজের ইন্টারেস্ট গ্রুপের কারণে দিছে আর কি, এবং এখান থেকে তোমার সরাবে না। যেমন ধর ইউনিভার্সিটি ভিসি নিয়োগ দিছে, তো সেখানে দলের বাইরে একটা লোকেরও নিয়োগ দেয় না দলের, হ্যাঁ, এবং নট আ সিঙ্গেল ওয়ান। হ্যাঁ, এবং ধরেন যাদেরকে সরাইছে, ধরেন আমার কথা হচ্ছে যে আচ্ছা ঠিক আছে, ধরেন এদের সবার কিন্তু 5 বছর মেয়াদ ছিল না, সম্ভবত 2 বছর 3 বছর এই টাইপের একটা মেয়াদ ছিল। মনে করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যেই ভদ্রলোককে ভিসি থেকে সরাইছে, তাকে সরাই আরেকজনকে দিচ্ছে। ওই ভদ্রলোকের যেই কোয়ালিফিকেশন, একাডেমিক এবং অ্যাডমিনিস্ট্রেটিভ কোয়ালিফিকেশন, উনি ক্যামব্রিজ থেকে পিএইচডি, ফিজিক্সের পিএইচডি ক্যামব্রিজ থেকে, তো আপনার তাকে সরাই যাকে দিছে, তো আপনি তো মিনিমাম একটা ধরেন প্যারিটি আপনি রাখবেন যে ঠিক আছে আমি তমুককে সরাইলাম, আমি তার একটা কম্পেয়ারেবল কাউকে দিলাম। অথবা তুমি ধরো যে তুমি মানে 50% নিজের লোক দিলা, 50% বাইরের লোক দিলা, বা মানে আপনি কোয়ালিফাইড লোক দেন, আপনি আপনার দল থেকে, অথবা তার দলের মধ্যে থেকে তোমার এক্স্যাক্টলি, আপনি দলের মধ্যে থেকেই আপনি কোয়ালিফাইড লোককে আপনি নিয়ে আসেন, তাতে কোনো সময় বিএনপি এত বড় দল, বিএনপি চাইলে ফর শিওর সে খুবই ফার্স্ট ক্লাস একজন সেন্ট্রাল ব্যাংকার পাইতো চিফ হিসেবে, সে মানে খুঁজলেই, এবং যদি ওই ইচ্ছাটা থাকতো তাহলে বিএনপি ডেফিনেটলি ওই লোক পাইতো। দ্যাট ইজ ট্রু, বিএনপি মন্ত্রী লোক পাইতো, বিএনপির মন্ত্রী সবার জন্য কিন্তু এটা ট্রু। তোমার খুবই মানে পলিটিক্যাল লোক, বিভিন্ন জায়গার পলিটিক্যাল লোক নিয়ে এসে তারা অ্যাকোমোডেট করছে, এবং তাদের একজন ডাক্তার ভদ্রলোক আছে মনে হয় তোমার মন্ত্রিসভায়, কিন্তু ওনারা দিয়ে রাখছে একটা ডিফারেন্ট মন্ত্রণালয়, হ্যাঁ, ওই যে হেলথ মিনিস্ট্রি তো নাই। খালেদা জিয়ার যে চিকিৎসক ছিল বিএনপির ডাক্তার জাহিদুর রহমান, এজেডএম জাহিদুর রহমান, হ্যাঁ ওনাকে, তো তোমার ওনাকে দিয়ে রাখছে একটা তোমার কি শিশু মন্ত্রণালয় নাকি এরকম একটা মন্ত্রণালয় দিয়ে রাখছে, তো মানে নারী ও শিশু মন্ত্রণালয়। তো তোমার মানে টোটাল প্রক্রিয়াটার মধ্যে এই দুইটা জিনিস খুবই সিস্টেম্যাটিকলি অ্যাবসেন্স। একটা হলো মেরিটোক্রাসি, যে তুমি কোয়ালিফাইড লোকের উঠায় নিয়ে আসবা, এবং আর একটা হলো যে আমরা সিস্টেমের একটা সাস্টেইনেবল পরিবর্তন চাই, যাতে করে তোমার সিস্টেম্যাটিক ফ্যাসিজম আর ফিরানো আসতে পারে। তো এই দুইটা জায়গায় মানে বিএনপির তুমি কোনো কিছু আমরা দেখতেছি না, কোনো সাইন নাই, কোনো সিগনেচার নাই, কোথাও তুমি এটা বুঝবে না। এখন ধরো দিনের শেষে বিএনপি আর্গু করতেই পারে যে ওকে আমরা নির্বাচনে জিতছি, আমরা আমাদের মতো করে চালাবো, তোমার পছন্দ হলে ভোট দিবা, পছন্দ না হলে ভোট দিবা না। মানে আমি বিএনপির অনেক লোকের সাথে টকশোতে যখন কথাবার্তা বলছি যে আপনারা দলের আভ্যন্তরীণ সংস্কার করেন, তো তাদের একটা খুব চমৎকার উত্তর ছিল। সেই উত্তরটা হলো
যে আমার দল আমি করলে করবো, না করলে নাই, তোমার পছন্দ হলে ভোট দেওয়া, পছন্দ না হলে ভোট দেওয়া, দ্যাটস ফেয়ার আর্গুমেন্ট, তাই না? দ্যাটস ফেয়ার আর্গুমেন্ট, না ডেফিনেটলি ফেয়ার আর্গুমেন্ট। দ্যাটস ফেয়ার আর্গুমেন্ট। দ্যাটস নট এ গুড আর্গুমেন্ট যদি তুমি ধরো মার্কেটিং এর জায়গা থেকে দেখো তোমার নিজের পার্টি, তাহলে নট এ গুড না, আপনি দেখেন যে বিএনপি ইটসেলফ ইজ এ সাফারার অফ দিস। এবং আমার যতটুকু আমার মনে পড়ে যে সম্ভবত কে বলছে এই মুহূর্তে, এনিওয়েজ, তো বিএনপি একটা প্রপোজাল এরকম ছিল ইলেকশনের আগে যে বিএনপি কি তার এলাকার মনোনয়নগুলা এলাকার দলীয় কর্মীদের ভোটে দিবে কিনা। মনে করেন যে আপনার শরীয়তপুর কত, আপনার আসন শরীয়তপুর 3 বিএনপি যে মনোনয়ন পাইছে তাকে ওই এলাকার বিএনপির রেজিস্টার্ড ভোটারদের ভোটে প্রথমে তাকে 1 নম্বর হইতে হবে। হওয়ার পরে সে যদি 1 নম্বর হয় তাহলে কিন্তু তাকে মনোনয়ন দেবে। এরকম একটা প্রপোজাল বিএনপির মধ্যে থেকে বিএনপি কেউ করছিল, বিএনপির যারা এলিট সুশীল তারা করছিল আর কি, মোর রিজনেবল পিপল, এক্স্যাক্টলি মোর রিজনেবল যারা ছিল। হ্যাঁ, এবং আই লাইক দ্যাট আইডিয়া ভেরি মাচ। এবং আমি মনে করছি যে এটা নট অনলি বিএনপি, এটা বাংলাদেশের প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির জন্য। তাহলে আপনি কোয়ালিফাইড লোককে আপনি উপরে তুলে আনতে পারবেন। তাহলে আপনার ওই লাগা ভিসি, আপনার ওই টাইপের ভিসি আপনার দরকার নাই। আপনি যদি এই প্রসেসটা যদি আপনি তৈরি করেন যে আপনি মেরিট, মানে আপনার দলের মধ্যেই যারা মেরিট আছে তাকে আপনি পিক করবেন। তখন সেই প্রসেসটা আপনি যেটা বলছেন যে বিএনপি তো তার নিজের যে দলের যে সংস্কার সেটাতে বিএনপি আগ্রহী না, সেটার মধ্যে এবং এইটার সাফারার বিএনপি, এবং সরকারে যাওয়ার পরেও মানে তার এই টোটাল প্রক্রিয়ার মধ্যে এই উপলব্ধি বা এই অ্যাটিটিউড নাই আর কি। সে মনে করতেছে আমি ক্ষমতা আসতেছি, ওকে আমি যদি একটু মোটামুটি ডিসেন্ট হই, একটু মোটামুটি ভালো হই, তাহলে আমি সবকিছু ভালো চালাইতে পারবো। তার মানে এটা মানে কাইন্ড অফ ধরো একটু মানে হাসিনার বেটার ভার্সন, আমি একটু ভালো হাসিনা হইতে চাই, দ্যাটস ইট। কিন্তু আমি সিস্টেমের কোনো পরিবর্তন করবো না, আমি এই মেরিটোক্রাসির মধ্যে যাব না, আমি ভোট পাইছি, লোকেরা আবার আমার ভোট দিব, এই জাতীয় একটা কনফিডেন্সের মধ্যে দিয়ে তারা যাইতেছে। এবং এটা বেসিক্যালি তারা বলতেছে যে লোকেরা তো আমার ভোট দিচ্ছে। এখন কোশ্চেনটা হলো যে ধরো যে 70% লোক তোমার জুলাই সনদে হা ভোট দিচ্ছে, এবং যারা মনে করছে যে আমার এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা পরিবর্তন হইব, তারা যখন দেখবো যে তাদের এই হা ভোটের বিএনপি ক্যারি করতেছে না, তুমি হা ভোট দিচ্ছ তো কি হয়েছে, তো হোয়াট উইল বি দ্য রিয়াকশন? বাংলাদেশের রাজনীতির ফেট তোমার এইটা নির্ধারণ করবে যে এই 70% মানুষ একসময় চিন্তা করতে পারে যে আমি একটা পরিবর্তনের জন্য ভোট দিচ্ছি, বিএনপি আমার ভোটের পাত্তা দেয় নাই, সো আই উইল নট ভোট ফর দেম অ্যাগেন, রাইট? ধরো যে এরকম লোক তো আছে যে হা ভোটও দিচ্ছে, বিএনপিরও ভোট দিচ্ছে, তো তার তো বিএনপির প্রতি নিশ্চয়ই একটা অবিশ্বাসও ছিল যে এটা বাস্তবায়ন করবো কিনা, আবার একটা বিশ্বাসও ছিল যে এই মুহূর্তে আর কারো সে চাইতে বেশি পছন্দ করে না। কিন্তু এই লোক তো এখন একটা দোটানায় পড়ে যেতেছে, তাই না? তো তাদের ভোটিং প্যাটার্নের উপরে তোমার ভবিষ্যৎ ডিপেন্ড করবে। আরেকটা জায়গায় ভবিষ্যৎ ডিপেন্ড করবে, সেটা হলো যে ধরো মানে আমি একটা গ্যাম্বলিং করলাম যে ওকে আমি কোনো সিস্টেম পরিবর্তন করবো না, কিন্তু আসলে আমি সুশাসন দিতে পারবো। মানে ইফ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তুমি যদি সুশাসন দিতে পারো, তাহলে হয়তো তুমি আর্গুমেন্টে জিতে যাবা। কিন্তু প্রশ্ন হলো তুমি কি আদৌ পারবা না? একটা সার্টেন টাইমের পরে তোমার সব কিছু ফেল করা শুরু করবো। সো দ্যাটস আ বিগ প্রবলেম। তুমি যখন সিস্টেমটাকে ভিতর থেকে ডেভেলপ করতেছো না, তখন মানে একটা সময় পর্যন্ত তুমি যাইতে পারবে, তারপর কিন্তু লতায় পাতায় পেঁচায় পড়বো। যেমন শেখ হাসিনার সময় বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের গল্প ছিল না, যে একেবারে অর্থনৈতিক উন্নয়ন হইয়া তোমার বিশাল অবস্থা হয়ে গেছে, কিন্তু আসলে তো ভিতরে সব ফাঁপা। বিদেশ থেকে ঋণ নিচ্ছে কিন্তু প্রচুর। আমি ওই দিন একটা ডাটা দেখলাম, তোমার ঋণ প্রায় 5 গুণ বাড়ছে আওয়ামী লীগ সরকার যখন আসছে, আর 2024 যারা যখন ফল করছে 5 গুণ বেশি ঋণ নিচ্ছে। এই 5 গুণের ঋণের টাকা তো কি করছে, উন্নয়ন প্রকল্প করছে, আর উন্নয়ন প্রকল্পের মধ্যে তোমার বাগযোগ করে খাইছে নিজেরা আর কি, চুরিচামারি করে নিচ্ছে। তো এখন তুমি এটা দিয়ে তো একটা সার্টেন টাইম পর্যন্ত যাইতে পারবা, তারপর তো একেবারে লতা পেতায় পড়বা না। আপনার ওই আবার জিনিসটা আবার ওই গোয়িং ব্যাক টু মেরিটোক্রেসি, আপনি জুলাইটা শুরু হয়েছে তো এইটা দিয়ে আমার পয়েন্টটা হলো যে বিএনপি যদি ওই একই প্রসেসের মধ্যে যায়, যে সিস্টেমেটিক ডেভেলপমেন্ট না করেই সেইটারে চালাইতে চায়, তাহলে যেটা করবে একটা সার্টেন টাইমের পরে যায় তুমি দেখবা যে সবকিছু ফেল করতেছে, যে তখন একটা আরেকটার সাথে তোমার কাজ করতেছে না। যেমন ধরো যে আমরা যদি আবার ধরো আগামী নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আবার প্রবলেমে পড়ি, যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কি হইব, এটা লইয়া প্রধান সরকারি দল আর বিরোধী দল তোমার আস্থায় আসতে পারতেছে না, তাহলে তুমি কই যাইতেছো? ইউ আর গোয়িং ব্যাক সেই হাসিনা খালেদার সময় আমরা যেখানে ছিলাম, তুমি আবার সেখানে ব্যাক করতেছো। তাহলে বাংলাদেশের একই লুপের মধ্যে তুমি মানে আবার ঢুকাইতে যাবা, তুমি এই লুপের মধ্যে গুতাগুতি করবো। এবং দেখো জুলাই সনদের বিপক্ষে সবচেয়ে ডিস্টার্বিং আর্গুমেন্ট করতেছে তারা। সালাউদ্দিন আহমেদ সংবিধান ওনারে আওয়ামী লীগ কী করছে, উনি বিএনপির একজন হাই প্রোফাইল পলিটিশিয়ান, ওনারে ধরে নিয়ে তোমার ইন্ডিয়ায় পাঠাই দিচ্ছে। ইন্ডিয়ায় পাঠায় দেওয়ার পর ইন্ডিয়া থেকে আর উনি আসতে পারে নাই। বাংলাদেশের হাইকোর্ট সুপ্রিম কোর্টের কোনো বিচারপতি কি তোমার কনস্টিটিউশন অনুযায়ী ওনারে ফিরে আনছে, ওনার মানবিক অধিকার দিচ্ছে? তো কনস্টিটিউশন ওনার কি কামে লাগছে? উনি তো দেশে আইতেই পারছে জুলাই গণঅভ্যুত্থান হয়েছে দেখা। এই গণঅভ্যুত্থান না হইলো তাই শিলংই থাকতো। সে অভ্যুত্থানকে সংবিধান মেনে হইলো। এই যে এখন তুমি সকালে একবার সংবিধান পড়াইবা, বিকালে একবার সংবিধান পড়াইবা। আমি তোমার ফেসবুকে দেখলাম একটা আর্গুমেন্ট করতেছে লোকজন যে হলো সংবিধান অনুযায়ী বাংলাদেশের স্বাধীনতার ঘোষককে। দ্যাটস আ বিউটিফুল কোশ্চেন, রাইট? তাই না?
তোমার সংবিধান অনুযায়ী তো তোমার মাথার উপরে এখনো শেখ মুজিবের ছবি ঝুলায় রাখতে হইব। রাইট। তোমার সংবিধান অনুযায়ী তো এখনো কইতে হবে যে শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে গেছে। দিস ইজ সাচ এ শেম যে বিএনপি সংবিধান করতেছে, যেখানে আপনার এই একই টোনে, এক্স্যাক্ট সেম একই টোনে আওয়ামী লীগের লোকেরা কথা বলতো, হাসিনা এবং যে কাদের, এরা এক্স্যাক্টলি সেম টোনে তারা কথা বলতো সংবিধান রেফার ধরো করে। বিএনপি যদি এই পথে হাঁটে, দেখো বিএনপি নির্বাচন জিতে আসছে, এটা একটা মানে ফ্যাক্ট আমাদের সবার সামনে। তো বিএনপি যদি জুলাই সনদের পুরাপুরি বাদ দেয়া, জুলাই সনদের সাথে বিট্রে কইরা, কোনো প্রকার পরিবর্তন না কইরা এই রাস্তায় যদি হাঁটে, দেন ইউ হ্যাভ জাস্ট অনলি ওয়ান পাথ। তোমার এটা বলতে হবে যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যদি তোমার কোনো রাজনীতির স্বপ্ন এবং আকাঙ্ক্ষা থাকে, তোমার রাজনীতি বিএনপি করে দিব না, তোমার রাজনীতি তোমারে করতে হইব, এবং তোমার এই রাজনীতিরে পপুলার করতে হইব, তোমার এই রাজনীতিরে ভোটে জিততে হবে, এবং ভোটে জিততে আইসা তোমার সরকারে আইসা সব কিছু পরিবর্তন করে দেশের ডেভেলপমেন্ট করতে হইব। তো আমার বোধ হয় যে বিএনপি সামহাউ ইজ রাইট অন দ্যার আর্গুমেন্ট, যে তুমি জুলাইয়ের রাজনীতি করতে চাও, বিএনপি তো জুলাইয়ের রাজনীতি বিশ্বাস করে না, তো তুমি বিএনপির কাছে জুলাইয়ের রাজনীতি চাও কেন? সো মেবি দ্যাটস আ ফেয়ার আর্গুমেন্ট, মেবি দ্যাটস আ ভেরি ভেরি ফেয়ার আর্গুমেন্ট। তো তুমি যদি জুলাইয়ের রাজনীতি করতেই চাও, তাহলে তোমার বলতে হইব যে এটা বিএনপির রাজনীতি না, তোমার রাজনীতি তুমি করো, কইরা যদি ইলেকশনে জিতে আসতে পারো তাহলে সব কিছু চেঞ্জ করো, অ্যান্ড মেবি বাংলাদেশ পলিটিক্স উইল গো দেয়ার। তো এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হলো যে এবার বিরোধী দল তো জামাত ইসলামের লাস্ট তোমার ভোট ছিল কত, 10%, 12% ছিল হাইয়েস্ট, এবার তাদের জোট ভোট পাইছে হলো তোমার 38%। 38%। সো দ্যাট মিনস দ্যাটস আ ভেরি বিগ অ্যামাউন্ট অফ পিপল যারা আসলে পরিবর্তনটা চাইছে। তাহলে তুমি যদি আর 10-12% মানুষের সাথে আরো যোগ হয় যে যারা এই পরিবর্তনটা চায়, তাহলে বোধ হয় যে দ্যাট উইল বি অ্যান আনসার টু দিস পলিটিক্স। না, অনলি 10% আপনার চেঞ্জ করা লাগবে। 10% ভোট যদি আপনি জামাত এনসিপি যদি তারা জোট থাকে এবং তারা যদি নেক্সট ইলেকশনে যদি ইলেকশন হয়, আই ডোন্ট নো, আমি তো এখন সন্দেহ, আমি দুইটা জিনিস দেখতে চাই। দেখো, একটা হলো যে বিএনপি যদি জুলাই সনদ শেষ পর্যন্ত পজিটিভলি বাস্তবায়ন করে, দ্যাট উইল বি দ্য বেস্ট। তাহলে আমাদের দেশের মধ্যে কনফ্লিক্ট তৈরি করতে হয় না, এবং আমরা সবাই মিলামিশা তোমার দেশটার সামনে নিতে পারি। আর বিএনপি যদি না করে, তাহলে মানে একটা ইলেকশনে প্রো জুলাই পলিটিক্যাল তোমার ইডিওলজি 70% ভোট পায় নির্বাচিত হইব, এটা আমি দেখতে চাই। যে 70% গণভোটে ভোট দিছে, তারা 70% একটা পরিবর্তনের রাজনীতিতে ভোট দিবে, সেই জায়গায় আমাদের যাইতে হবে। এবং জনগণ যদি সে ভোটটা না দিতে পারে, অথবা সে পলিটিক্যাল পার্টি তৈরি না করতে পারে, তাহলে পরিবর্তন হবে না। তাহলে পরিবর্তন হবে না।